অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন দৈনিক দিনকালে ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আছেন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস। জো বাইডেনের আজকে অভিষেক, এটি আসলে আলোচনার এই সময়ের সবচেয়ে প্রায়োরিধিকার পায় আলোচনার জন্য। সৈয়দ ইশতিয়াক রেজা এবং রেজওয়ান সিদ্দিকীর কাছে যাব, তবে নাসিম ফেরদৌসকে যেহেতু আজকে পেয়েছি তার কাছে শুরুতে যেতে চাই। বাইডেনের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ থাকছে, চরম রাজনৈতিক সংকট, জনস্বাস্থ্য, ভাবমূর্তি, নিরাপত্তা, নজিরবিহীন একটি হামলা হলো শেষ মুহূর্তে এসে ক্যাপিটাল হিলে, এবং ট্রাম্প থাকছেন না আজকে এই অভিষেক অনুষ্ঠানে। সব কিছু মিলিয়ে ক্ষমতা নেবার পর বাইডেন কোনটিকে আগে তার চ্যালেঞ্জ হিসেবে নেবেন, কোনটিকে প্রাধান্য দেবেন? নাসিম ফেরদৌস, শুরুতে যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। বাইডেন নিজে যেটা বলেছেন যে প্রথম 100 দিন উনি যেসব কার্যক্রম গ্রহণ করবেন তার মধ্যে সবচেয়ে বড় প্রাধান্য ওনার হলো যে ভ্যাকসিনটা সবার জন্য, সবার পাওয়ার জন্য যে বিতরণ সিস্টেমটা সেটাকে উনি ডেভেলপ করবেন। কারণ এখন যেটা হয়েছে যে ভ্যাকসিন আছে এবং ভ্যাকসিন জায়গা মতো যাচ্ছে, কিন্তু ভ্যাকসিনটা রোল আউট ঠিক মতো হচ্ছে না এবং সেখানে সবাই পাচ্ছে না, অনেকের অনেক দূর থেকে আসতে হবে ইত্যাদি ইত্যাদি, অনেক সমস্যা রয়েছে। সেটা ওনাকে প্রথমেই সর্ট আউট করতে হবে, সেটাই তার প্রথম কাজ হবে। আরেকটি কাজ উনি বলেছেন যে উনি প্রথম দিন করবেন এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে, সেটা হলো মুসলিম ব্যানটা, যেটা ট্রাম্প তার প্রথম দিনে করেছিলেন যে মুসলমানরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না, তার সেখানে বাধা নিষেধ আরোপ করেছিলেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, সেটাকে উনি বাতিল করবেন, সেটাও এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বাতিল করবেন। আর তৃতীয়টি হচ্ছে যে নৈরাজ্য বলবো আমি এটাকে, সেই ক্যাপিটলে যে অ্যাটাকটা হয়েছে সেটার জন্য যেসব কিছু হয়েছে সবটা একটা সারা দেশে একটা মানে অস্থিরতা তৈরি হয়েছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে কখনো ছিল না এবং আমরা আশা করবো যে আর ভবিষ্যতে হবে না। তো সেইটাকে মিট করার জন্য যে শক্তি প্রয়োগ করতে হবে, যা যা করণীয়, সেটা বাইডেন এই তিনটা কাজ তার প্রথমেই করতে হবে এবং আমার বিশ্বাস এই তিনটা কাজই আপনার 100 দিন চলে যাবে এইগুলো কাজ করতে। তারপরে বড় একটা জিনিস আছে যে তার ক্যাবিনেটকে তো এখন সেনেট এবং ইয়েতে পার হয়ে আসতে হবে, সেইটা ওনাকে করিয়ে নিয়ে আসতে হবে। যতদিন পর্যন্ত তার ক্যাবিনেটটাকে পুরাটাকে উনি না পাচ্ছেন ততদিন ওনার কার্যক্রম শুরু করলেও কিন্তু সমাপ্তিতে নেওয়া কঠিন হবে। কিছু কিছু জিনিস উনি ক্যাবিনেটে অ্যাপ্রুভ না হলে কিন্তু করতে পারবেন না, তো সেটা একটা বড় যুদ্ধ থাকবে সেনেটের সাথে। কারণ রিপাবলিকানরা, ডেমোক্রেটরা কিন্তু ফুল কন্ট্রোলে না, ভোট তো বেশি লাগে, মানে জাস্ট 50% ভোটে তো সবকিছু হয় না। আর ডেমোক্রেটের একটা বেশি আছে যেহেতু ভাইস প্রেসিডেন্টের একটা ভোট আছে, টাই ব্রেকার ভোট, কিন্তু তাতে এইসব সমস্যাগুলো কিন্তু সমাধান হবে না টাই ব্রেকার ভোটে। তো সেখানে ওনাকে রিপাবলিকানদেরকে তার দলের বা তার কার্যক্রমের সমর্থনে টেনে নিয়ে আসতে হবে। মানে বেশ কিছু চ্যালেঞ্জ থাকছেই, সেই বিষয়গুলোকে যুক্ত করে ডক্টর রেজওয়ান সিদ্দিকীর কাছে জানতে চাই যে আসলে ঠিক দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছে মার্কিন জনগোষ্ঠী, যেটি এর আগে ইতিহাসে সেভাবে দেখা যায়নি। সুতরাং ভবিষ্যৎ আমেরিকাকে বিষয়টি কিভাবে ভোগাবে, যদি এভাবে প্রশ্নটি করি। আমেরিকায় ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমেরিকার যে চরিত্র, সেই চরিত্রটা সম্পূর্ণ ভুলুণ্ঠিত হয়েছে। তিনি যে সাম্প্রদায়িকতা অর্থাৎ এবং বর্ণবাদ, এটা যেভাবে উস্কে দিয়েছেন একটা দেশের প্রেসিডেন্ট, সেটা যদি তার ভেতরেও থাকে তাহলে যেভাবে উনি প্রকাশ্যে এটা উস্কে দিয়েছেন এবং বলেছেনই তো যে হোয়াইটরা তোমরা এখানে ইমিগ্রান্ট হয়ে আসো, ব্ল্যাকরা কেন আসে। এখন ওনার যে এই উস্কে দেওয়া, এর ফলে সমাজের ভিতরে একটা বিভক্তি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং এই বিভাজন মিটিয়ে আমেরিকান সমাজকে ঐক্যবদ্ধ করা, সেটা কিন্তু খুব সহজ কাজ নয়। আপনি দেখেন যে ট্রাম্পও কিন্তু কম ভোট পায়নি, মানে ট্রাম্প এরকম একটি বর্ণবাদী লোক, এরকম একটি অপশাসক বা স্বৈরশাসক যাই বল, এরকম একজন লোক, সে প্রায় 7 কোটি ভোট পেয়েছে। তো এখন অর্থাৎ আমেরিকায় এমন ভাবে সে এই জিগির তুলতে পেরেছিল যে যার ফলে
আমেরিকায় এই বিভাজনটা এবং হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই বিভাজনটা আমেরিকা অনেক স্পষ্ট হয়ে গেছে। এবং ধরেন শেষ পর্যন্ত এদের আন্দোলন করতে হলো যে ব্ল্যাক লাইভ ম্যাটার্স, এবং এটা হলো কেন? যখন এই আন্দোলনটা হলো তখনই তো বোঝা যাচ্ছিল সমাজের ভেতরে কোথাও চিড় ধরেছে। আবার এই যারা আপনার এই ক্যাপিটাল হিলে আক্রমণ করলেন, ক্যাপিটাল ভবনে, তো সেখানে দেখেন যে তারা সবাই একটা বর্ণবাদী স্লোগান দিয়েছে, এবং তারা যে পতাকাটা নিয়ে এসেছিল সে পতাকাটাও বর্ণবাদের প্রতীক। সুতরাং এই বিভাজনটা ট্রাম্প করে ফেলেছেন, এটা শক্ত মোকাবেলা করা। এবং এখন যেটা আশঙ্কা, এখানে যারা ব্ল্যাক ইমিগ্র্যান্ট আছেন বা কালার্ড ইমিগ্র্যান্ট আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভয়টা যাচ্ছে না, কারণ যারা এটা করেছেন তারা সমাজের ভেতরে রয়ে গেছেন এবং তাদের মানসিকতা তারা প্রকাশ করে ফেলেছেন। ফলে এটা মেটানোর জন্য বাইডেনের একটা বড় টাস্ক, তাকে কাজ করে যেতে হবে, কন্টিনিউয়াসলি হয়তো এর সম্পর্কিত যেতে হবে এবং ব্যবস্থা নিতে হবে, না হলে আমেরিকান সোসাইটি বড় বিপদ। ডক্টর সিদ্দিকী, ধন্যবাদ। সৈয়দ ইশতিয়াক রেজার কাছে এই বিষয়টিকেই আরেকটু যদি প্রলম্বিত করে জানতে চাই যে বিভাজন তো একটি থাকছে, একটি বড় চ্যালেঞ্জ, আর ভাবমূর্তির একটি বড় সংকট ডোনাল্ড ট্রাম্পের নিজেরও ছিল এবং পুরো জাতিটিরই তৈরি হয়েছে, এবং বহু বন্ধুপ্রতিম রাষ্ট্রই আমেরিকার সাথে এখন আর আগের অবস্থানে নেই। সেই জায়গাটি থেকে আসলে বেরিয়ে আসাটা কতখানি সহজ হবে, যেখানে একটি কোভিডের মতো বিশ্বে মহামারী চলছে, সেটি কি জো বাইডেনের জন্য খুব সহজ হবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আজকে যদি সিএনএন এর খবরের দিকে তাকান, একটা শিরোনামের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, সেখানে সিএনএন বলছে যে ব্রাইডেন ব্রিংস ব্যাক ডিসেন্সি টু ওভাল অফিস, অর্থাৎ ব্রাইডেন ওভালে রুচি ফিরিয়ে আনছে। তাহলে বুঝতেই পারছেন যে আমেরিকানরা কিভাবে দেখেছিল ট্রাম্পের শাসনামলটাকে, এবং 4 বছরের যে তার শাসনামল বা তার শাসনামলটাকে যদি আমরা একটা যুগ ধরি, ট্রাম্পীয় যুগ, তাহলে বলতে হবে বিদ্বেষ এবং বিভাজনের একটা সমাজ তৈরি করে গেছেন। ফলে জো বাইডেনের জন্য পৃথিবীতে কি ধরনের ইম্প্যাক্ট তিনি রাখবেন বা আমেরিকার গ্লোবাল পলিটিক্স কিরকম হবে, তার চাইতে অনেক অনেক বেশি মাথা ঘামাতে হবে তাকে দেশের ভিতরে সংহতি এবং আমি বলবো মানুষে ঐক্য এবং ভালোবাসার সৃষ্টি করার জন্য। একটা বিদ্বেষ, একটা বিভাজনের সমাজ তো রেখে গেছেন ট্রাম্প, এবং তিনি 49% ভোট পেয়েছেন, অর্ধেক মানুষের ভোট পেয়েছেন। আমার মনে হয় নাসিম আপা খুব রাইটলি বলেছেন যে তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, কিন্তু তারপরেও তাকে কিন্তু অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হবে। আজকে যেটা জানলাম যে 17টি অ্যাকশন প্ল্যান তিনি ঠিক করেছেন, এক্সিকিউটিভ অ্যাকশন। আমার কাছে মনে হচ্ছে এটা নির্দেশ করে যে তিনি কি ধরনের শাসন ব্যবস্থা বিশ্বে চান এবং একই সাথে আমেরিকার জন্য চান। যেমন কোভিড এর ক্ষেত্রে তিনি বলেছেন WHO থেকে আমেরিকা বের হয়ে আসবে না, তার যেটা ট্রাম্প বলেছিল, তিনি কিন্তু ফেরত যেতে চাচ্ছেন WHO তে। তিনি এনভায়রনমেন্টের ক্ষেত্রে বলছেন যে তিনি আবার প্যারিস ক্লাইমেট অ্যাকর্ডে জয়েন করবেন। তার অর্থ হলো ট্রাম্প গ্লোবাল সিস্টেমে রেসপন্ড করছেন। তিনি একইভাবে বলছেন সেন্সাসের ক্ষেত্রে যে নন আমেরিকান, নন সিটিজেন, তারা সেন্সাসের অন্তর্ভুক্ত হবে এবং তার জন্য আলাদা কংগ্রেশনাল রিপ্রেজেন্টেটিভ থাকবে। তার অর্থ আপনি দেখেন কতটা লজিক্যালি তিনি কিন্তু মুভ করার চেষ্টা করছেন, কতটা ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করছেন। ইমিগ্রেন্টদের ব্যাপারে তিনি বলেছেন যেটা যে 7টি মুসলিম দেশের তিনি অলরেডি বাতিল করার ঘোষণা দিয়েছেন, এবং কোনো দেয়াল থাকবে না, যেটা ট্রাম্প বলছিল, তিনি ইতিমধ্যে সেটি বলেছেন। সুতরাং অনেকগুলো বড় এজেন্ডা নিয়ে তিনি ঢুকছেন, এবং এগুলো তাকে বাস্তবায়ন করতে হলে বড় ধরনের বন্ধুর পথ পাড়ি দিতে হবে। কিন্তু আমার ধারণা যে জো বাইডেন তো নতুন নন, ক্যাপিটাল হলে তিনি আগেও ভাষণ রেখেছেন, সেখানকার নানা পরিক্রমায় অংশ নিয়েছেন, কিন্তু এবার তার জন্য একটা নতুন কনটেক্সট, আমেরিকার জন্য নতুন কনটেক্সট, একটা নতুন জায়গায় আমেরিকা উন্নত হয়েছে। যেই আমেরিকা পৃথিবীর চোখে সূর্যবীর্যের আমেরিকান নয়, যেই আমেরিকার সাথে তার প্রতিবেশীদের সম্পর্ক ভালো নয়, যেই আমেরিকা সারা পৃথিবীতে যুদ্ধ করেন এই ট্রাম্পে আমলে, কিন্তু দ্বন্দ্ব, সংঘাত আর বিদ্বেষের বীজ ছড়িয়েছে সারা পৃথিবীতে, তথাকথিত জাতীয়তাবাদের বীজ ছড়িয়েছে, এবং খুবই ইনওয়ার্ড ওরিয়েন্টেড পলিটিক্স করেছেন ট্রাম্প, যেটা তাকে আউটওয়ার্ড ওরিয়েন্টেড হতে দেয়নি। সুতরাং জো বাইডেনের জন্য চ্যালেঞ্জ আছে, কিন্তু চ্যালেঞ্জ সব সময় কিন্তু একটা জায়গায় এসে মিলিত হয়। চ্যালেঞ্জ ইজ অলওয়েজ অপরচুনিটি। আমার কাছে মনে হয় যে জো বাইডেনের জন্য দিস ইজ অপরচুনিটি অলসো।
জি, সৈয়দ ইশতিয়াক রাজা, ধন্যবাদ বক্তব্যের জন্য। মানে ট্রাম্পের আমেরিকা কতখানি বাইডেনের আমেরিকা হয়ে উঠবে সেটি আসলে সময়ের ব্যাপার। নাসিম ফেরদৌসের কাছে আবারও একটু ফিরতে চাই। আমরা তো এতক্ষণ মার্কিন দৃষ্টিকোণ থেকে দেখছিলাম নতুন যুক্তরাষ্ট্র কেমন হবে। যদি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে একটু দেখি, যেটা খুব জরুরি আমাদের জন্য আলোচনার, মানে বাংলাদেশ কোনো বাড়তি সুবিধা কি পেতে পারে কূটনৈতিক কিংবা রাজনৈতিক কিংবা অর্থনৈতিকভাবে এই বাইডেন প্রশাসনের কাছ থেকে? দেখুন, আমি আগের বক্তার কথার জেদ ধরে একটা কথা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যা হচ্ছে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের দুই ভাবে দেখতে হবে। একটা হচ্ছে নেতৃত্ব আর নেতৃত্ব সংকট, আরেকটি হচ্ছে দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু সবার সম্পর্ক খারাপ না, কিন্তু অবশ্যই ট্রাম্পের সাথে সবার সম্পর্ক খারাপ ছিল এবং ট্রাম্প কিছু কিছু অযৌক্তিক পলিসি নিয়েছিলেন যার জন্য এসব ঘটনা ঘটেছে। যেমন ইরানের সাথে যে সম্পর্ক উনি সৃষ্টি করে দিয়ে গেছেন, সেইটা থেকে বেরিয়ে আসতে এই নতুন নেতৃত্বকে অনেক কঠিন হবে। বাইর হয়ে মানে ওনারা যদি চুক্তিতে ফিরেও যান ইরানের সাথে, কিন্তু তারপরে যে পেমেন্টের ব্যাপার আছে, রিজার্ভের ব্যাপার আছে, ব্যবসার ব্যাপার আছে, এগুলোকে ফিরিয়ে দেওয়া কঠিন হতে পারে। কিন্তু দেশের সাথে তো কোনো সংঘর্ষ নেই, নেতৃত্বে সংঘর্ষ, এই জিনিসটা আমেরিকা কিন্তু খুব ক্লিয়ারলি ডিভাইড। এই জন্য বাইডেন কিন্তু অনেক সুবিধাজনক জায়গায় থাকবেন। ট্রাম্প চলে গেছেন, এক নম্বর কথা, ট্রাম্প আবার ফিরে আসবার সম্ভাবনা নেই এবং ট্রাম্পের পলিসির সাপোর্ট কিন্তু কংগ্রেসে কম তুলনামূলক ভাবে, বা তার নিজের রাজনৈতিক দল যেটা রিপাবলিকান। আপনি দেখেন উনি জর্জিয়াতে কি করার চেষ্টা করেছিলেন, রিপাবলিকান সেক্রেটারি অফ স্টেটকে একেবারে মানে বলতে গেলে পানিতে চুবিয়ে ধুয়ে ফেলেছেন যে তাকে ওই 11,700 দেওয়ার জন্য, কিন্তু হয়নি, ঘটেনি। সুতরাং এটা হলো যে এই যে রাজনৈতিক দলগুলো আর দেশের শাসনতন্ত্র কিন্তু ভিন্ন। এখন যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে আসি, সব দেশে তার নিজেরই এটা দেখে, যে স্বার্থ সেটাই দেখে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা দেখবে। সুতরাং আমাদের যে স্বার্থ সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সাথে সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের ওখানেই মুভ করা, আমাদের একটা ককাস তৈরি করা। আমি বাংলাদেশের ককাস আছে বা সাউথ এশিয়ার জন্য একটা ককাস আছে, এইগুলোকে জোরদার আমাদেরকে করতে হবে, রাখতে হবে। কিন্তু পরিবর্তন যে ট্রাম্প চলে গেছেন, বাইডেন এসছেন, সেজন্য সবকিছু একেবারে গোল্ডেন অ্যান্ড রোজি হয়ে যাবে, এটা কি চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের যেসব চ্যালেঞ্জেস আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডেমোক্রেসির ক্ষেত্রে, তারা যেসব কথা আমাদেরকে বলে, বা সুশাসন বা আপনার রপ্তানি খাতে কি কি পরিবর্তন আমাদের লাগবে, জিএসপির ব্যাপারে, এগুলো কিন্তু চলমান এবং এটা চলমান থাকবে, এটার কোনো পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা একটা সমঝোতায় না আসতে পারবো। মানে সেই বিষয়গুলো আগের মতোই যেভাবে চলে এসেছে সেটি চলতে থাকবে। নাসিম ফেরদৌস, অসংখ্য ধন্যবাদ বক্তব্যের জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতির পরে ফিরে এসে সৈয়দ ইশতিয়াক রাজা, ডক্টর রেজওয়ান সিদ্দিকীর সাথে আলোচনা করব বাকি বিষয়গুলো নিয়ে। এ পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পরে ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে আলোচনায় আছেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রাজা। বেশ কয়েকটি বিষয় আজকে আলোচনায় রয়েছে, যেটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আজকে শপথ, আরও কয়েকটি বিষয় আমরা যখন শিরোনাম চলছিল বলেছি, যেমন আগামীকাল ভারতের বন্ধুত্বের উপহার হিসেবে 20 লাখ ডোজের করোনার ভ্যাকসিন আসছে। ইউরোপে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য কী করতে হতে পারে, সিপিডির একটি বৈঠক হয়েছে এবং মাদক পাচার রোধে কক্সবাজারে বিপুল পরিমাণের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আমি এবার একটু শুরুতে সৈয়দ ইশতিয়াক রেজার কাছে ভারতের যে 20 লাখ ভ্যাকসিন কালকে আসছে সেই বিষয় নিয়ে কথা বলবো। ভ্যাকসিন আসছে এবং ভারতে এই ভ্যাকসিনেশন কার্যক্রমে যে সমস্যাগুলো দেখা গিয়েছিল, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা, পুরো কোভিড নিয়েই তো এক ধরনের ধোঁয়াশা রয়েছে, সেইটি কি বাংলাদেশে কোনোভাবে প্রভাব ফেলতে পারে কিনা সৈয়দ ইশতিয়াক রাজা? কালকে যে ভ্যাকসিন আসছে 20 লাখ, এটা তো ভারতের বন্ধুত্বের উপহার, কিন্তু পরশুদিন 21 তারিখে কিন্তু আরো 35 লাখ ডোজ আসবে। সুতরাং 55 লাখ ডোজ সরকারের হাতে চলে আসবে এবং আমাদের মধ্যে যে শঙ্কাটা ছিল যে ভ্যাকসিন আসবে কি আসবে না, সেটা থেকে অন্তত বেরিয়ে আসা গেছে। সেই দিক থেকে আমি মনে করি যে আমরা খুবই একটা ভালো জায়গায় এসে পৌঁছেছি। ভ্যাকসিন তো খুবই কাঙ্ক্ষিত একটা বিষয়। আপনি যে প্রশ্নটা করেছেন, এখন ভ্যাকসিন নিলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হবে,
এবং সব ভ্যাকসিনেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, আপনাকে সেটা মেনে নিয়েই কিন্তু ভ্যাকসিন নিতে হবে। এখন সেটা কত কি রকমের পার্শ্ব প্রতিক্রিয়া এবং কত শতাংশ পার্শ্ব প্রতিক্রিয়া, তার একটা হয়তো আপনি আলোচনার মধ্যে নিয়ে আসতে পারেন। ভারতে যেটা বলা হচ্ছে যে 2% পার্শ্ব প্রতিক্রিয়া, 2% পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয়ে থাকে, তার মধ্যে আবার কত শতাংশ সাধারণ জ্বর এবং যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে দাগ, আর কত শতাংশ অন্যান্য শারীরিক সমস্যা, সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় আছে। তবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সেখানকার গবেষকরা তো বলছেন এটা বড় ধরনের কোনো ঝুঁকি তৈরি করছে না তাদের মধ্যে। বাংলাদেশে প্রথম যে ড্রাই রানটা করা হবে স্বাস্থ্যকর্মীদের ভিতরে, তারপরে নিশ্চয়ই বাংলাদেশ বুঝতে পারবে যে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। তবে যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াই হোক না কেন, একটা মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে যেটা বলা হয় যে একটা ইনফর্মড সিটিজেন, অর্থাৎ আমাদের মানুষজন যেন সেটা সম্পূর্ণ স্বচ্ছভাবে জানে যে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। আপনি শুধু উড়িয়ে দেবেন যে পার্শ্ব প্রতিক্রিয়া হলেও মেনে নিতে হবে, তা নয় কিন্তু। অর্থাৎ আপনাকে খুব পরিষ্কার কাজ করে জনগণের কাছে বার্তাটা পৌঁছতে হবে যে আপনি এই টিকা নেওয়ার পরে এই ধরনের সিমটম আসতে পারে। তারপরে এটা কিন্তু ম্যান টু ম্যান ভেরি করবে। যাদের অ্যালার্জি সমস্যা অনেক বেশি আছে তাদের এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে, যাদের বয়স যদি বেশি হয়ে থাকে এক ধরনের হবে। সুতরাং এগুলো প্রত্যেকটা বার্তা মানুষের কাছে খুব পরিষ্কার, অন্যথায় কিন্তু যেটা একটা প্যানিক হবে কিন্তু, এবং মানুষ কিন্তু ইতিমধ্যে ভারতে এক ধরনের প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে কিন্তু, এবং সেখানে অনেক স্বাস্থ্যকর্মী পর্যন্ত ভ্যাকসিন নিতে চাচ্ছিলেন না। তো সেটা তারা ভারত মোকাবেলা করছে, ভারত নানা ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছে। আমার কাছে মনে হয় আমরা আগে থেকেই যেন এটা শুরু করি। করোনার কথা আপনার মনে আছে নিশ্চয়ই, শুরুর দিকে আমরা জনগণকে সেভাবে সম্পৃক্ত করতে পারি নাই, জনগণকে কোনো ভালো বার্তা দিতে পারি নাই। আমাদের অনেক বিলম্ব হয়েছে মাস্কের ক্ষেত্রে, এবং মাস্ক কিন্তু সেটা আমরা সফল হইনি। মাত্র কয়েক শতাংশ মানুষ মাস্ক পরে, বাকিরা কিন্তু পরে না, এবং সেটাও কিন্তু নগর এলাকায় যারা পরে। আমরা জালিয়াতি হয়েছে আমাদের করোনা পরীক্ষা নিয়ে, আমাদের মাস্ক এবং পিপি সরবরাহের ক্ষেত্রে জালিয়াতি হয়েছে। এই সমস্ত জায়গা থেকে মানুষের আস্থার জায়গাটা যে সংকট তৈরি হয়েছে, মানে স্বচ্ছতা এবং সচেতনতা বাড়ানোর জায়গাটিতে সরকার কিংবা কর্তৃপক্ষের আরো বেশি জোর দেওয়া উচিত নিশ্চয়ই, এবং সেখানে যারা গণমাধ্যমের কর্মী রয়েছেন তাদেরও তো একটি দায়িত্ব রয়েছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি একই প্রসঙ্গ একটু নিয়ে যেতে চাই ডক্টর রেজওয়ান সিদ্দিকের কাছেই, যেটি সৈয়দ ইশতিয়াক রাজা বলছিলেন যে এক ধরনের আস্থার সংকট পুরো কোভিড সময়ে বিভিন্ন দুর্নীতি এবং অনিয়মের জন্য, সেটি ভ্যাকসিনেশনের সময়ও থাকবে কিনা, কিংবা সেই চ্যালেঞ্জটি আসলে কিভাবে সরকার এবং যারা সংশ্লিষ্ট তারা কিভাবে দেখবেন? সংকট থাকবে। ধরেন ভারতেই প্রায় 1/3 লোক ভারতে 1/3 লোক কিন্তু ভ্যাকসিনটা নিতে চাচ্ছেন। অপরদিকে ভারত বাংলাদেশ বা তার প্রতিবেশীর সঙ্গে যে ধরনের আচরণ করে থাকে, ফলে হয় কি একটা সন্দেহ থাকে যে প্রকৃত ভ্যাকসিনটা আমাদেরকে দিচ্ছে কি দিচ্ছে না। তো এই জিনিসগুলো থাকে, যেটা নেপালে হয়েছিল আপনার, যে নেপালে যখন সাংঘাতিক দুঃসময়, তখন ভারত তাদের তেল সরবরাহ থেকে শুরু করে সবকিছু বন্ধ করে দিয়েছে। ফলে এখন নেপালিদের মধ্যে ভারত সম্পর্কে কোনো শ্রদ্ধাই নেই। আমাদের এখানে আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে আপনি যেমন ধরেন পেঁয়াজ, চাল, এটা ওটা সেটা নিয়ে যে যে আস্থার সংকট কিংবা সীমান্ত হত্যা, এগুলো এই সংকটের ফলে মনে হয় কি যে বিশ্বাস করবো কিনা। আমি যখন অফিসে গেছি, আমার অফিসের কলিগরা আমাকে জিজ্ঞেস করছে যে আসলে এটা নিয়ে কি ঠিক হবে, এটা ঠিকটা দিবে তো আমাদেরকে নাকি। অর্থাৎ এই সংকট এটা ভারত তৈরি করেছে। এখান থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে, না হলে সবসময় যে ছোট প্রতিবেশীকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করে ভারত, সেটা খুব সুবিধাজনক হবে না। এবং সেই জন্যই নিশ্চয়ই সেই আস্থার সংকট ফেরানোর চ্যালেঞ্জটি বোধহয় আমাদের নিজেদেরও। আমি আরেকটি প্রসঙ্গে একটু আনতে চাই এই পর্বের আলোচনায়, সেটি হচ্ছে যে একটি খবর, ইউরোপে জিএসপি প্লাস সুবিধা পেতে 2 বছরের মধ্যে শ্রম আইন সংস্কার করতে হবে। সিপিডি আজকে একটি সংলাপে এই ধরনের আলোচনা করছে। এই বিষয় নিয়ে যদি আপনাদের দুজনের একটু সংক্ষিপ্ত মতামত জানা যায়, এই চ্যালেঞ্জটা আসলে লক্ষ্য অর্জনে কতখানি সহজ কিংবা সুবিধা হবে? সৈয়দ ইশতিয়াক রাজা যদি শুরুতে বলতেন। দেখেন, বাংলাদেশ তো আবেদন করেছে যে স্বল্পোন্নত দেশ থেকে আমাদেরকে উন্নয়নশীল দেশে যেতে হবে। জাতিসংঘ কিন্তু আমাদেরকে সেটা অনুমোদন দিয়েছে। এখন বেশ কিছু জায়গায় আমাদের সংস্কারের প্রয়োজন আছে, প্রাতিষ্ঠানিক সংস্কার আছে, আইনগত সংস্কার আছে। সবচেয়ে বেশি যেটা অনেকদিন ধরে বাংলাদেশে আলোচিত, সেটা হলো শ্রমিকের অধিকার রক্ষা এবং শ্রমিকদের কর্ম পরিবেশ। সেই জায়গাটাই একটা
বেশ কিছু কাজও হয়েছে, কিন্তু সরকার কিন্তু অনেকগুলো বড় পরিবর্তন এনেছে। আগের চেয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষার অনেকগুলো কাজ হয়েছে, কিন্তু তারপরেও আমাদের এখানে ট্রেড ইউনিয়ন রাইটস যেটাকে বলে শ্রমিক অধিকার, সেটা কিন্তু গার্মেন্টস খাতে এখনো আমরা দেখতে পাইনি, এবং সেটা দেয়াটা বাংলাদেশের জন্য বেশ কঠিন বটে। এই কারণে যে বাংলাদেশের ট্রেড ইউনিয়ন মিলিটেন্সি কিন্তু অনেক স্ট্রং, এবং সেটার কারণ হলো যে রাজনীতির কারণেই সেটা ঘটে। আমাদের এখানে দলীয় রাজনীতি যেহেতু শ্রমিক সংগঠনগুলিতে অনেক শক্তিশালী, সেখানে যেটা বার্গেনিং এজেন্ট যেটাকে বলে দর কষাকষি, সেটা হয়ে ওঠে না, শেষ পর্যন্ত পুরোটা রাজনীতি হয়। সেই জায়গাগুলোতে সংস্কার এনে আমাদেরকে কিন্তু জিএসপির বাইরে ফেসিলিটিস নিতে হবে, যদি আমরা, যেহেতু আমরা সেখানে স্বল্পূর্ণ দোষ থেকে বেরিয়ে আসবো। এবং সেটা নিতে গেলে এই জায়গাগুলোর কর্মপরিবেশ এবং শ্রম অধিকার রক্ষার জায়গাটা, বিশেষ করে শ্রমিকদের জন্য কাজের পরিবেশ, আপনি করোনার সময় যদি দেখেন, আমরা বেশ কিছু দৃষ্টান্ত স্থাপন করেছি যেটা কিন্তু সুখকর নয়। যেমন যারা কাজ করেনি তাদেরকে 65% বেতন দেওয়া হবে, যারা কাজ করেছে তারা শতভাগ করবে পাবে। এর মাধ্যমে যারা কাজ করেছে তাদের উপরে কিন্তু শতভাগ চাপ সৃষ্টি করা হলো, এবং এই ধরনের সিদ্ধান্তগুলো শ্রমিকদেরকে নিয়ে যে খেলাটা তখন হলো, একবার তাদেরকে ডেকে পাঠানো হলো, আবার ফেরত পাঠানো হলো, মাইলের পর মাইল, শত মাইল হেঁটে তারা আসলো। এই জিনিসগুলো তো বিশ্ববাসী দেখে তো আমাদের এখানে, তাই না? সুতরাং যেহেতু দেখতে পাচ্ছে তারা, সুতরাং এই জায়গাগুলোতে যদি আপনি বড় ধরনের পরিবর্তন না আনতে পারেন, শ্রমিকদের অধিকার যদি নিশ্চিত করতে না মানে পারেন, যে এবং আপনি তাদের যে জন্য যদি আইন পরিবর্তন, সংশোধন করতে না পারেন, সংস্কার, বড় এগুলো ধরনের আলোচনা- পরিবর্তনের কথা বলছেন প্রায়োগিক ক্ষেত্রেও, সেটি কি আসলে মানে খুব সহজে সম্ভব কিনা? খুব বেশি সময় নেই, যেটি আসলে সিপিডির কথায় বলা হচ্ছে। আমি ওই প্রসঙ্গটি যদি একটু সংক্ষেপে ডক্টর রেজওয়ান সিদ্দিকী কিছু বলতেন এই বিষয়ে। জিএসপি যেটা, সেই সেই সুবিধাটা আমরা অনেকদিন থেকে বঞ্চিত আছি। সেটা হলো শ্রমিককে আমরা কতটুকু সুবিধা দিচ্ছি তার উপরে। আবার আমরা যেটা ঘটা করে খুব বলার চেষ্টা করলাম, মধ্যম আয়ের দেশ হয়ে গেছে। মধ্যম আয়ের দেশ হলে কি হয়, এটা সরকারের তরফ থেকে খুব একটা চিন্তা করা হয়েছে বলে আমার মনে হয় না। কারণ মধ্যম আয়ের দেশ হলেই আপনার ধরেন বিশ্ব ব্যাংকের ঋণ, এই ঋণের সুদটা ইমিডিয়েটলি বেড়ে যায়। আপনি 0.75% সুদে যদি আপনি ঋণ নেন, আর যদি আপনি মধ্যম আয় হয় তাহলে 2% হয়ে যাবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খেয়াল করেছে বলে মনে হয় না। একটা ঢাক পেটানোর চেষ্টা হয়েছে যে আমরা মধ্যম আয়ের দেশ হয়েছে, মধ্যম আয়ের। এই যে এখন বলছে সরকার যে আমাদের আরো 2 বছর সময় দেন, আমি মধ্যম আয়ের হতে হবো, কিন্তু আরো 2 বছর সময় চাই। কেন? কারণ অনেক কিছু হয়, যেমন লি কুয়ান ইয়ান, সিঙ্গাপুরের জনক, তো তিনি একটা বই লিখেছেন যে ফ্রম ফার্স্ট ওয়ার্ল্ড টু থার্ড, থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। সেখানে উনি বলছেন যে তিনি জাতিসংঘের দুয়ারে দুয়ারে গিয়ে বসে থাকতেন যে তার ইউনিসেফের পয়সাটা যেন বন্ধ না হয়। 70% উপরে এডুকেশন রেট হয়ে গেছে, কিন্তু উনি জাতিসংঘে গিয়ে বলেন যে আমার 40% হয়েছে, আমাকে সাহায্যটা দিয়ে যেতে হবে। তো এটা করতে করতে একসময় ধরাই পড়েছে। ধরা পড়লে তখন আর দেয় না, ততক্ষণে এই সিঙ্গাপুরের এডুকেশন রেট 100% হয়ে গেছে। এখন এই মানে সেটি আমাদের জন্য একটি মানে শিক্ষা হতে পারে। নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে ভাবা যাবে এবং আরো আলোচনা করা যেত, কিন্তু আসলে সময়েরও সংক্ষেপ। এটি বিরতি নিয়ে আসি, তারপর এই বিষয় এবং বাকি বিষয় নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আছেন দুজন সম্পাদক, ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং সৈয়দ ইশতিয়াক রেজা। আলোচনা করেছি আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে। ট্রাম্পের বিদায়, জো বাইডেনের আজকে অভিষেক, করোনা ভ্যাকসিন আসছে আগামীকাল, জিএসপি প্লাস সুবিধা পেতে আসলে কি কি চ্যালেঞ্জ রয়েছে। এই পর্যায়ে যেটি কথা বলবো, আজকে একটি খবর, মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজারে বিপুল পরিমাণে মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সেই বিষয়টি নিয়ে ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আপনি কি মনে করেন যে মাদক নিয়ন্ত্রণে যে জিরো টলারেন্স সরকারের এবং এই বিষয়ে যে সমস্ত পদক্ষেপ, সেটিকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই জিরো টলারেন্স এটা মুখের কথা, আরো একটা কথা আছে, এটা হলো এটা না হলে ব্যবস্থা, কোনো ব্যবস্থাও কখনো নেওয়া হয় না। জিরো টলারেন্স মুখের লিপ সার্ভিস, এটার কোনো কাজও হয় না। মাদক যতটা ধরা পড়ছে, যা দেখলাম, এর 100 গুণ 1000 গুণ মাদক ভিতরে ঢুকছে, এবং প্রতিদিন নতুন নতুন ছেলেমেয়েরা এর সঙ্গে আসক্ত হচ্ছে। ফলে হচ্ছে কি, একটা জেনারেশন ধ্বংসের মুখোমুখি দাঁড়াচ্ছে। এবং এটা যদি আপনি কঠোরভাবে নিয়ন্ত্রণ না করেন, বেড়ায় যদি কেতকায়, তাহলে কিন্তু এটা এই সমস্যার সমাধান করা যাবে না। সুতরাং আপনি 1000 বোতল মদ ধ্বংস করেছেন, বিশাল কিছু তা কিন্তু নয়। আসলে মদের চাইতেও মারাত্মক যেসব মাদক, অর্থাৎ ইয়াবা থেকে শুরু করে অন্যান্য ট্যাবলেটস, এগুলো যে মাত্রায় আসছে,
একটা জেনারেশন ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। আমাদের যে করেই হোক এখান থেকে বেরোতে হবে, এবং যে ধরনের কঠোর ব্যবস্থা নিয়ে হোক এখান থেকে বেরোতে হবে। এই কথা সত্যি যে পৃথিবীর সব জায়গায় মাদক আছে, যত নিষিদ্ধ জিনিস তার প্রতি আকর্ষণ আছে, কিন্তু নিয়ন্ত্রণটা তো করতে হবে। সেই নিয়ন্ত্রণটা আমাদের এখানে। রেজওয়ান সিদ্দিকী, ধন্যবাদ আপনার মতামতের জন্য। সৈয়দ ইশতিয়াক রাজা, আপনি কি মনে করেন যে সরকারের তো এক ধরনের রাজনৈতিক উইল ছিল এবং সদিচ্ছার জায়গাটিতে ঠিক আছে কিনা, অন্তত মাদকের ক্ষেত্রে এবং সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে? না, প্রথম কথা হলো মাদকের এইভাবে ধ্বংস করাটা আসলে একটা অতি নাটকীয়। এগুলা লোক দেখানো, এগুলা ধ্বংস করা আর এই যে বিশাল আয়োজন, এটাকে আমি কখনো খুব বড় করে দেখার, মাদক ঢুকলো কি করে সেই প্রশ্নের উত্তর পেলে এতগুলো মাদক, এত সীমান্ত, এত পাহারা, এত পুলিশ, মাদক এতটুকু কি কমেছে তার প্রভাব? আমার কাছে মনে হয় একটা কনক্রিট, খুবই সায়েন্টিফিক ওয়েতে, খুব ভালোভাবে, শুধুমাত্র কঠোরতা দিয়ে কিন্তু এটা দমন করা যাবে না। একটা সামাজিক আন্দোলন করা প্রয়োজন, ছেলেপেলেদেরকে কাজ দেওয়া প্রয়োজন, দেশের ভিতরে একটা সুস্থতার ধারা আনয়ন করা প্রয়োজন সামাজিক সাংস্কৃতিক পরিসরে। সেটা তো হচ্ছে না, এবং সেটা যদি না হয় শুধু লিপ সার্ভিস হবে। আপনি ধ্বংস করবেন, আবার ঢুকবে, যত ধ্বংস করবেন তার চেয়ে বেশি থাকবে। আমার কাছে মনে হয় যে এই যে ঘটা করে যে মাদক ধ্বংস, সেখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বক্তৃতা, এগুলো আমার কাছে অর্থহীন মনে হয়। তার চেয়ে আমার কাছে মনে হয় যদি সত্যি সত্যি কাজটা করতেন, যে যুদ্ধটার কথা বলেছেন, যুদ্ধটার সাফল্য কোথায়? সেটা হলো আপনি প্রচুর মাদকের কারবারিকে সারেন্ডার করেছেন, পরে দেখা গেল যে অনেকে আসলে এই কারবার করেই নেই, আবার সত্যিকারের কারবারিরা বেঁচে গেছে। এখনো আমাদের শুনতে হয় যে মাদক কারবারে নাকি নমিনেশনও পেয়ে যায়। এগুলো কিভাবে ঘটে? তার অর্থ হলো যে আপনি একটা সামগ্রিক অ্যাপ্রোচ নিয়ে এগোচ্ছেন না। এই সমস্ত পিসমিল, খণ্ডিত ভাবে কোথাও ধ্বংস করবেন আর কোথাও লালন করবেন, এইভাবে আসলে মাদক সমন্বিত উদ্যোগের আসলে এর কোনো বিকল্প নেই নিশ্চয়ই, অন্তত মাদকের ক্ষেত্রে এই চ্যালেঞ্জটি মোকাবিলা করার জন্য। অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রাজা, ধন্যবাদ ডক্টর রেজওয়ান সিদ্দিকী, দুজনকেই। এই ছিল আমাদের আজকের আয়োজনে। সংবাদ সম্প্রসারণে থাকুন ডিবিসি নিউজের সাথেই।